আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হলো শিক কাবাব। আর এ পর্যন্ত আমি বিফ দিয়ে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে শিক কাবাব আরেকটি রেসিপি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক এই শিক কাবাব আমি কী দিয়ে তৈরি করেছি। প্রথমে নিয়ে নিলাম আমি থাইয়ের মাংস, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দেখুন। আর কিউবটা একদম সবগুলো যাতে একই সাইজ হয়। আর আপনারা চাইলে এই কিউব করা মাংসটা আরেকটু বড় সাইজ করে নিতে পারেন। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এতে দিয়ে দিলাম 1 কাপের মতো টক দই। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কচি পেঁপের পেস্ট। আমি খোসা সহ এটাকে পেস্ট করেছি, অবশ্যই খোসা সহকারে পেস্ট করে নেবেন। এখন আমি এই দুইটি উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে দেখুন। আর এটাকে আমি 10 মিনিট রেস্ট রেখে দেবো এই দুইটি উপকরণ মিক্সড করে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা তেমন কোনো মশলা অ্যাড করতে হয়নি। ঘরে থাকা যে কয়েকটা মশলা দিয়ে আমি এই বটি কাবাবটা তৈরি করেছি দেখুন। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর হাতটা এই ফাঁকে আমি পরিষ্কার করে নিচ্ছি। চলুন দেখা যাক। আমি 10 মিনিট পর চলে এলাম। আর এতে আমি কি মশলা অ্যাড করব সেগুলো দেখাই দিচ্ছি দেখুন। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ লাল গুঁড়া মরিচ, যে যেমনটা ঝাল খায়। নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, আর নিয়েছি জয়ফল, জয়ত্রী সামান্য পরিমাণ পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি গরম মশলার গুঁড়া, আর নিয়েছি ধনে গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া অ্যাড করিনি দেখুন। দিয়ে দিলাম সবগুলো মশলা মাংসের উপরে। আমি এটাকে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এ ধরনের মশলা মাখাতে হলে অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে দেখুন। আর এতে আমি দিয়ে দিচ্ছি রুচি লাল মরিচের সস। এটা দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো দেখুন। আমি উপরে ঢেলে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে আবার একটু মেখে নিচ্ছি দেখুন। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মশলার সাথে মিক্সড হয়ে গেছে সসটা। আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। এইভাবে এই মশলাগুলো দিয়ে এই বটি কাবাবটা করে দেখবেন। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন অ্যাড করে দিচ্ছি তেল। আর তেলটা অবশ্যই সব শেষে দেবেন। যদি আপনি প্রথমে তেলটা দিয়ে দেন তাহলে এই মশলাগুলো ছাকা ছাকা হয়ে যাবে, মশলাগুলো মাংসের সাথে মিক্সড হবে না। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেলে আপনার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। আর এটা আপনারা চাইলে ফ্রিজে ওভারনাইট রেখে দিতে পারেন 1 দিনের মতো, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। আর যাদের হাতে সময় নেই তারা 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিবেন। এটা প্রসেসিং করে রেখে দিবেন, সকালবেলা বিকেলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এটা আজকে প্রসেসিং করব না বা খাবো না, পরের দিন খাবো। এখন এটাকে ঢেকে রেখে দেব সুন্দর করে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সুন্দর করে, যাতে কোনো বাতাস না ঢোকে। আমি পরের দিন ফিরে এলাম। দেখুন আমার মাংসটা কিভাবে আছে, মশলা মাখানো মাংসটা দেখুন খুব সুন্দর হয়ে আছে। আর কোনো পানি উঠে আসেনি, একদম যেভাবে আমি মিক্সড করে নিয়েছিলাম সেভাবেই আছে। এখন আমি যে কাজটি করব, এখানে নিয়ে নিলাম কিছু স্টিক, ব্যাম্বু স্টিক। এগুলো আমি পানিতে ভিজিয়ে নিয়েছি, যেহেতু আমি ভাজবো। ভাজার আগে এগুলোকে পানিতে ভিজিয়ে নিতে হবে, কারণ চুলায় দিলে এগুলো কাঠিগুলো পুড়ে যেতে পারে, তাই অবশ্যই আপনারা ভিজিয়ে নেবেন। আর আমি একটা একটা করে কিউব করা মাংস, মশলা মাখানো মাংসগুলো স্টিকে ঢুকিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে
5টা করে কিউব ঢুকাতে পারেন, আমি 4টা করে কিউব ঢুকিয়ে নিয়েছি। দেখুন, আর এই কিউব করা মাংসগুলো আমি কেন বড় সাইজ করতে বলেছি, এগুলো চুলায় দেওয়ার সাথে সাথে একটু ছোট হয়ে যায়। দেখুন আমার ঢোকানো হয়ে গেছে 4 পিস। আর হাত দিয়ে একটু টিপে টিপে একদম একটা শেপের মতো করে দিবেন। এভাবে আমি সবগুলো ঢুকিয়ে নেব। আর এটা সবগুলো ঢুকানো হয়ে গেছে আমার স্টিকে। আর এমনিও কিছুটা বাকি আছে স্টিকে ঢুকাইনি, এ দেখুন। আর এগুলো একসাথে খাওয়া তো সম্ভব না, তাই এগুলা আপনি ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজিং করে রেখে দিতে পারেন বেশ 1 মাসের মতো। এভাবে প্রসেসিং করে রেখে দিলে হঠাৎ কোনো মেহমান আসলে বা বিকেলে নাস্তার জন্য আপনি 1 ঘন্টা আগে বের করে নিতে পারেন, আপনার কোনো ঝামেলা হয় না প্রসেসিং করা থাকলে। দেখুন আমি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব আর বাকিগুলো ভেজে নেব। এভাবে একটা বক্সে রেখে দেবেন। চলুন এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম সামান্য তেল, 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি 4টা পিস ভেজে নিচ্ছি, 4টা স্টিক। দেখুন, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে। আপনারা চাইলে এখানে একটু ঢেকে দিতে পারেন, আমি একটু ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি, আমি একটু উল্টিয়ে দেব। বেশ চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। দেখুন এক পাশে একটু কালার এসে পড়েছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখুন, আর এটা ডুবা তেলে ভাজা যাবে না। দেখুন এটা থেকে একটু পানি চলে আসছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, পানিটাও শুকিয়ে যাবে আস্তে আস্তে। এর জন্য বেশ একটা ঢেকে দেওয়া ঠিক না, দেখা যাবে যে বেশি পানি উঠে আসে, এ থেকে মাংসটা ভেঙে যেতে পারে। এটা ঢেকে না দিলেও হয়। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে গিয়েছে। দেখুন আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসলে আমি এটা নামিয়ে নেব। আর এটা তেমন একটা সময় লাগে না, এটা অটোমেটিকলি অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু কচি পেঁপের পেস্ট আছে। ভিউয়ার্স আবার একটু ঢেকে দিয়েছি। আর এখানে ভিউয়ার্স আপনারা চাইলে একটু কয়লা জ্বালিয়ে ভিতরে দিয়ে দিতে পারেন, একটু কয়লার সেন্ট আসার জন্য। আমি দুঃখিত আমার কয়লা নেই, আপনারা অবশ্যই কাজটা করে নেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন সুন্দর করে কালার করে একটু ভেজে নেবেন। এই যে ফাঁকা ফাঁকা করে একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, 4-5টা যাতে একটু কালার আসে। ভিউয়ার্স আমার হয়ে গেছে বটি কাবাব, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ভিউয়ার্স বটি কাবাবটা এখন পরিবেশনের পালা। আর কিছুটা পরোটা তৈরি করে নিলাম, অবশ্যই পরোটা দিয়ে খাওয়ার জন্য বটি কাবাবটা খুবই ভালো। এটা নান রুটি দিয়ে তেমনটা খাওয়া যায় না, তবুও অনেকে খেতে পারেন। দেখুন আমার কতটা নরম হয়েছে মাংসটা, আমি একটু দেখাচ্ছি, খুবই গরম, ধরতে পারছি না। দেখুন, আর এটা দেখা যাচ্ছে খুবই হার্ড, কিন্তু আপনি মুখে দিলে বা ধরলে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে এই কাবাবটা। ভিউয়ার্স যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।